কিন্তু ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি ডিসাইড করেছেন কে থাকবে কে থাকবে না। অনেকে অনেক কোটি কোটি টাকা মৌকুব করে দিয়েছেন এবং অনেকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টির 1 পয়সা ঠিকঠাক ভাবে না বুঝে নিয়েই দল ডিস্ট্রিবিউশন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর 11তম আসরে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম আগ্রহ প্রকাশ করেছিল দল নেওয়ার জন্য। ভাবতে পারেন, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম কনস্ট্রাকশন কোম্পানি যারা মেট্রো রেল নিয়ে ডিল করবে, যারা ইউএসএ তে ইনভেস্ট করেছে, মিশরে যাদের বড় ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে, সেরকম কোম্পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাস্ট রিজেক্টেড হয় নাই, তাদের যে প্রপোজাল ছিল সেটা বিসিবি কর্তৃপক্ষ খুলেই নাই। সিরিয়াসলি ভাই, কত কত ব্রেকিং নিউজ না? আসুন ঘটনা কি ঘটেছিল জানতে। সে বললো আপনি তো ক্রিকেট নিয়ে কিছু কোনো কাজ করেননি। আচ্ছা, আমাদের তারপর না বলেননি, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন গ্রহণ করলাম, আমরা আপনাকে জানাবো। প্রশ্ন হচ্ছে শফিক সাহেব ক্রিকেট নিয়ে কি করেছে? মিস্টার কাউসার ক্রিকেট নিয়ে কোনো কাজ করেনি। বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ওরাসকম কনস্ট্রাকশনের, এটা কিন্তু অনেক বড় একটা জায়গা, ঠিক আছে? তারা কি কি কাজ করে সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তারা ইউএসএ তেও আসলে অনেক ডেভেলপমেন্টাল কাজ করেছে, অনেক কনস্ট্রাকশন কাজ করেছে, সেই ব্যাপারটাও নিশ্চয়ই আপনারা জেনেছেন। কাউসার সাহেব যদি কোনো কাজ না করে থাকেন ক্রিকেট নিয়ে, এবং যে কারণে তাকে ফাইনালি আর তারা চুজ করে নাই, মিস্টার শফিক কি করেছে? কত লাগবে? জি, 8.5 কোটি টাকা আচ্ছা লাগবে। ওকে। এবং আমার বলেছিল ইনিশিয়াল মানি 1.5 কোটি টাকা জমা দিতে হবে। আর আপনাদের লাইন অফ ক্রেডিট কত টোটাল? $1.565 বিলিয়ন। 8 কোটি টাকা লাগবে, ইনিশিয়ালি দিতে হবে 1.5 কোটি টাকা, আর তাদের লাইন অফ ক্রেডিট হচ্ছে $1.6 বিলিয়ন প্রায়। তারপর আরো বেশি। তারপর এরপরে ওকে ডান। আমি বললাম যে আমাদের যে নিয়ম কানুনগুলো আছে, জি আমি তো পুরো জানি না, আমাকে বুঝিয়ে দেবেন। জি সাইফুল সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট করা আমার জন্য, ওনাকে আপনি সম্পূর্ণ বুঝিয়ে দেন কিভাবে এগুলো জমা দিতে হবে, কি করতে হবে না করতে হবে। এরপর ফাইনাল আমাকে কোশ্চেন করে, আপনি জানেন এটা বিল্ডিং কত টাকা লাগে? জি। আমি বললাম কি, আমি যতটুকু আমি আমার ধারণা আমি করছি 12 থেকে 15 কোটি বেশি লাগাতে কথা না, নাকি? বলে ঠিক আছে, আপনার মতামত ঠিক আছে। উনি আমাকে এগ্রি করে। আচ্ছা, নাজমুল আবেদিন ভাই এগ্রি করেছিল। হ্যাঁ, এই সাহেবরা খুব বেশি আসলে কনভিন্স হন নাই। তারপরে বলেন। এরপর মাহমুদ সাহেব বলে, ওনার দেশের ভাই নোয়াখালী, আমার দেশের ভাই নোয়াখালী। উনি বলে আপনি, এবং আমাকে কিন্তু দুটো টিম অফার করা হয়, চিটাগং অথবা কুমিল্লা, আপনি কোনে নিতে চান? আচ্ছা, আমাকে রাজশাহীর কথা কিন্তু বলা হয়নি। আমি জানি রাজশাহী বলে তো আপনি নিতেন নিশ্চয়ই। না, আমি যেটা আমি তো আমার অ্যাপ্লিকেশন লিখে আমি কোন টিমের নাম ব্লক করি নাই, আমি হ্যাশ দিয়ে অ্যাপ্লিকেশনটা আমি দেখাচ্ছি আপনাদের, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখছেন, ওখানটা কিন্তু ডট দেয়া আছে, মানে টিমের নাম উনি উল্লেখ করেন। একটা টিম পেলেই তারা হ্যাপি থাকতো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা কন্ট্রিবিউট করতে চেয়েছিল, ইন্টারন্যাশনাল ওরাসকম কনস্ট্রাকশন। তারপরে কি হলো? এরপর তো উনি আমাকে প্রশ্ন করতেন, নোয়াখালী নেন না কেন? মানে উনি আমার ফান করে আমার সাথে কথা বলতেন, মানে বললেন আমার নোয়াখালী নেন না। আপনি কি বলেছিলেন? আমি নোয়াখালী যদি আমার টিম দিয়ে যাবেন আমি নোয়াখালী নেবো। আচ্ছা। এরপরে আমাদের সাথে খুব ভালো, আমি সবার সঙ্গে একটা ভালো ব্যবহারপূর্ণ আলোচনা হয়। আমি এখান থেকে এরপরে বেরিয়ে যাই, সাইফুলের রুমে যাই। সাইফুল আমাকে দিয়ে লাঞ্চ অফার করে, দেরি হয়ে গেছিল, তারপরও ওই লাঞ্চ টেবিলে বসে ওর সঙ্গে আমি প্রায় 1 ঘন্টা আলাপ করি। সাইফুল ইসলাম, উনি কি পোস্টার যেন আমার খেয়াল করতেছেন এখন, ওনার বাড়ি লক্ষ্মীপুর, আমার নোয়াখালী অঞ্চলের লোক। হ্যাঁ, উনি আমার ডিটেলস বুঝিয়ে বলে, এবং উনি আমাকে আশ্বস্ত করে, আমাকে প্রেপারেশন দেখেছিল, আপনার টিম না দেওয়ার কোনো কারণই নেই। এটা আমাকে বলেছিল, না দেওয়ার কোনো কারণই নেই। বিসিবিতে যে কয়েকজন ডেডিকেটেড সোল কাজ করে, মিস্টার সাইফুল তাদের একজন, সাইফুল মানব, মানে আমাদের খুব কাছের মানুষ এটা না, হি ইজ রিয়েলি আ ডাইনামিক পারসন। তারপর যখন বললো যে আপনার সবকিছু মোটামুটি, সাইফুল অ্যাকর্ডিং টু দা বিপিএল ম্যানেজার হিজ পেপারস ওয়্যার ওকে। তারপরে কি হলো? এরপর আমি বললাম যে আমার যে একটা সার্ভে হবে, আমাকে নিয়ে একটা তদন্ত হবে। কে করবে তদন্ত? ডিজিএফআই ও এনএসআই দুদিনের মধ্যে। আচ্ছা, আপনাদের যাবে বা আপনাদের ফোন করবে, আপনি সেই সময় ওনার হসপিটালে দেখিয়ে দিয়ে। কিন্তু এরকম কোনো ফোন বা এরকম কোনো আইসিএল বাহিনীর কোনো লোক আমাকে ফোন করে নেই এবং দেখাও নেই। এরপর আমি একদিন ফোন করি, আসিফকে ফোন দিই, সাইফুলকে ফোন দিই। আসিফ উনি বলে বিপিএল করে, আসিফ সাহেব, হ্যাঁ, ওনারা বলেন ভাই আমাদের মিটিং হচ্ছে, আপনি খুবই ভালো অবস্থানে আছেন, আর 2-1টা কোম্পানি অ্যাপ্লাই করেছে, আমার মনে হয় উনি আসিফ আমার সমর্থন করে, হ্যাঁ টিম মনে হয় আপনি পাচ্ছেন, এমন একটা আমি প্লাস পয়েন্ট আমার সামনে চলে আসে, আমি বুঝতে পারি যে আমি পাচ্ছি। এবং মিডিয়া তো অনেক কাগজ থাকে, ওয়াসকম পাচ্ছে, এরা খুব
মিশরীয় কোম্পানি, ওদের ওল্ড রিপোর্ট কোম্পানি, এটা আমাদের পিপল আসছে বলেই আজকে পিপল সুন্দর হতে পারে। এমন অনেক রিপোর্ট হয়, আমাদের অনলাইনে হয়, আমাদের অফলাইন, আমাদের মেন মিডিয়ায় তো আসে। আসার পর একদিন হঠাৎ সাইফুল ফোন আর ঢুকতেছে না আমার ফোন থেকে, ফোন যাচ্ছে না, জানি না কেন, হতে পারে উনি যে বাইরে হতে পারে, হতে পারে এই মেয়েটা আমি ওনার দোষ দিচ্ছি না, হতে পারে কোনো কারণ যাচ্ছে না ফোন। তা আসিফ একদিন আমাকে ফোন দিয়ে বলে, কাউসার ভাই বোধহয় টিমটা আপনারা পাচ্ছেন না, কারণ আমার এমন করে একটা এনওসি আসে আমাদের বোর্ড সভাপতি থেকে, আপনার নামটা আসে নাই। বোর্ড সভাপতি এটা দিয়েছে, হ্যাঁ বোর্ড সভাপতি উনি দেখছে, তার মানে আমি একটু ইন্টারাপ্ট করি, তার মানে টিম দেওয়ার ব্যাপারে বোর্ড সভাপতি ডিসিশন মেক করেছে। আমি আসিফ সাহেব আমার যেটা বলেছিল, জি সাইফুল আর আসিফের এই পাওয়ার নাই যে আপনাকে বাদ দিয়ে দিবে। না ওরা তো আমরা বলতেছে বোর্ড সভাপতি দেখতেছে, হ্যাঁ উনি দেখছে এটা বলছে। জি তারপর সিদ্ধান্ত কে নিতে বলতে উনি দেখতেছে, এটা উনি আবার বলেছি। জি তারপর এরপরে তো আমি হঠাৎ করে দেখছি টিভিতে সবখানে রাজশাহী, দুর্বার রাজশাহী চলে আসছে, ওরাসকম থেকে আজ কোনো করা হয়নি, আমিও আর কোনো করি না। এর এক সপ্তাহ পরে আমি আমার অফিসে একজনকে দিয়ে আমার অ্যাপ্লিকেশন কপি এবং আমার প্রোফাইলটা আমি নিয়ে আসি। প্রোফাইলটা একটা খাকি খামের মধ্যে ওরা স্টেটমেন্ট করে দেখেছিল বোধহয়, এটা বোধহয় ওপেন করা হয়নি। আমি এই অবস্থায় রই। আপনি যেভাবে প্রোফাইল দিয়েছিলেন সেভাবে খাকি খামে স্টেটমেন্ট করা। আপনার প্রোফাইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে জমা দিয়েছিলেন সেটা ওপেনই করা হয়নি। আমি যাই বলতে পারবো না, কিন্তু আমি আপনি যেভাবে দিয়েছেন সেভাবে ব্যাক পেয়েছি, কোনো রকম ভাবে না। তার মানে তো ওপেন করা হয়নি, তাই তো দাঁড়ায়। তাহলে মনে হয়নি, আমি তাহলে জল পাবেন কি করে? আমি জানি না, আমি বলতে পারবো না। So this was the story. এগুলোই ঘটে। বলা হয় একদিকে ক্রীড়া উপদেষ্টাকে ঠিক এভাবে দাঁড় করিয়ে বলা হয় যে আমাদের এবার অনেক তাড়াহুড়া করে বিপিএল করতে হয়েছে, আমাদের অনেককেই আমরা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য আহ্বান করেছিলাম, কেউ আসে নাই, শেষ পর্যন্ত বুমমান টিম মিস্টার শফিক এবং দুর্বার আছে এই টাইপের দলদেরকে দেওয়া হয়েছে বন্ধুত্বের খাতিরে। কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এর সুযোগ যেই টুর্নামেন্টে থাকে, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সুযোগ যেখানটায় থাকে, সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিস্টার ফারুক আহমেদরা খুব বেশি আগ্রহী ছিলেন না। এর মূল কারণটা কি জানেন? এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে এরা তো কারো বন্ধু না। ওনারা এখানটায় চাকরি করেন, এখানটায় তাদের পারফরমেন্স করেন, ইন্টারন্যাশনাল একটা ফার্মকে নেতৃত্ব দেন, টেলিনর যেমন গ্রামীণ ফোনের ওয়ান অফ দ্য ওনার্স, তাই না? তারাও তো আসতে পারে, তাদের সাথে তো আপনি দুই নম্বরই করতে পারবেন না। ব্যাংক গ্যারান্টি বলেন, অন্য হিসাব বিকাশ বলেন, সেগুলো তো আসলে যতটুকু শফিক সাহেবরা রিলায়েবল, ট্রাস্টেবল, সেটা তো নিশ্চয়ই হবে না একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। সেটাই হয়তো আবার বলছি সবচেয়ে বড় দুর্বলতা। বিপিএল টিম নেওয়ার জন্য অনেকেই ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় নাই। অ্যাকর্ডিং টু দিস ইন্টারভিউ, মিস্টার ফারুক আহমেদ, he decided everything regarding ensuring the team for a particular franchise.